আসসালামু আলাইকুম দর্শক, আমি এই বিষয়টা নিয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি, এখন আবার না বলে পারছি না। আমি সন্দেহ করেছিলাম নাহিদ আসিফরা নতুন কোনো গুটি চালছে, নতুন কোনো ঘুট পাকাচ্ছে, এবং তারা এখন যেই তাদের বাচনভঙ্গি, তারা যে নতুন নতুন আবিষ্কার করছে, এই যে হঠাৎ করে আবার ডিপ স্টেটকে তারা সামনে নিয়ে এসছে, এবং এই ডিপ স্টেটকে সামনে আনার মাধ্যমেই তাদের তাদের মুখ ফসকে বের হোক, আর সত্যিকার কথাই যে ওই যে সত্য কখনো চাপা থাকে না, বের হোক, এইটা তাদের জন্য কত বড় কাল তারা একসময় বুঝবে। তারা যে বিপ্লব বিদ্রোহের কথা বলে, যে অভ্যুত্থানের কথা বলে, এটা যে ঠিক না। ডিপ স্টেটে যে সব করিয়েছে তাদের নিজেদের কথাতেই তারা ধরা খেয়েছে। এটা সবশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। সে যখন বলছে যে ডিপ স্টেট তাদেরকে আরো 29 পর্যন্ত 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে বসেছিল, তার অর্থটা কি? যে ডিপ স্টেটের সঙ্গে তাদের যোগাযোগ সার্বক্ষণিক ছিল, আর এই ডিপ স্টেট তো আকাশ থেকে এসে পড়েনি। তার মানে 5ই আগস্টের মধ্যে দিয়ে ডিপ স্টেটের সাথে তাদের যা লেনা দেনা, যা যা করার শেখ হাসিনা বিরোধী গুলো করেছিল, করার পরে ডিপ স্টেট তাদেরকে যদি সত্য হয় থাকতে বলেছে। ডিপ স্টেটকে স্বীকার করে নিচ্ছে এনসিপির নাহিদ ইসলাম, বলছে যে ওসমান হাদিকে এই ডিপ স্টেট মারিয়েছে, মেরে ফেলেছে, তাই না? এসব কথা বলছে। কিন্তু তারা কেন এখন এসব বলছে, এবং এই লোকগুলা কারা, ডিপ স্টেট কারা? আলোচনায় এরকমও আছে যে বাংলাদেশের ভিতরে কি একটা ডিপ স্টেট তারা তৈরি করতে চেয়েছিল, যারা সরকারের না, কিন্তু সরকারের বাইরে থেকে তারা পুরো সরকার, পুরো বাংলাদেশ পরিচালনা করবে। আমার সামনে একটা বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণ থেকে দু একটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে আপনি জানেন যে ডিপ স্টেটটা কি? রাজনৈতিক ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগেই বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গ। ডিপ স্টেট বলতে সাধারণত এমন একটি অপ্রকাশ্য ক্ষমতার কাঠামোকে বোঝানো হয় যা সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। ডিপ স্টেট ধারণাটি নতুন নয়। বিশেষ করে তুরস্ক, মধ্যপ্রাচ্যের কিছু দেশে রাষ্ট্রের অভ্যন্তরে গোপন ক্ষমতার কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও হঠাৎ নীতিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় ডিপ স্টেটকে দায়ী করা হয়। কিছু দেশে প্রশাসনের ভেতরে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী থাকতেই পারে যারা নীতি নির্ধারণে প্রভাব ফেলে, তবে ডিপ স্টেট শব্দটি অনেক সময় অতিরঞ্জিত রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়। ডিপ স্টেট থাকুক বা না থাকুক, এই ধারণাটি আমাদের বুঝতে সাহায্য করে রাষ্ট্র পরিচালনা ও শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরো অনেক কিছু জড়িত। ডিপ স্টেট একটি জটিল এবং বিতর্কিত ধারণা। এটি একদিকে রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, অন্যদিকে অনেক সময় ব্যাখ্যাতীত ঘটনাকে সহজভাবে বোঝানোর একটি মাধ্যম হয়ে ওঠে। তাই বিষয়টি বুঝতে হলে তথ্য প্রেক্ষাপট আলোচনা, তথ্য প্রেক্ষাপট সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সবকিছুই জরুরি। এই ডিপ স্টেটকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামরা এখন সামনে এসছে। আমার কাছে প্রশ্ন, খুব ক্লিয়ার প্রশ্ন, যে ডিপ স্টেটকে দিয়ে তারা যদি শেখ হাসিনাকে ফেলে দিতে চায়, তারা যে মাঝে মধ্যে বলে যে তারেক রহমান যদি কি ফেসিবাদী হয়ে ওঠে, টিকতে পারবে না, তারা কি এখনই তারেক রহমান সরকারকে নিয়ে ডিপ স্টেটের সাথে কোনো দেন দরবার শুরু করেছে? আবারও কি আমাদেরকে দেখতে হবে যে একটি নির্বাচিত সরকারকে কোনো একটি অশরীরী যদি বলি, অথবা বলি যে পর্দার আড়ালে থাকা একটা আবছা অন্ধকার কোনো কিছু গ্রাস করে ফেলে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কি এখনই খেলা শুরু করেছে বিএনপি গভর্নমেন্টকে নিয়ে? এবং সেই ক্ষেত্রে কি সেই ডিপ স্টেট, যাদের নাম তারা প্রকাশ করছে না, এই ডিপ স্টেটের সাথে কোনো গভীর যোগাযোগ স্থাপন করেছে? যে এই যোগাযোগে, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বীজ বপন করেছিল ডিপ স্টেটের সাথে যোগাযোগের মাধ্যমে এই মাস্টারমাইন্ডরা 4 বছর আগে 2020 সাল থেকে, এটা বিভিন্ন জায়গায় আলোচনা হয়। সেরকম কি দীর্ঘ সময়ে হাতে নিয়ে তারেক রহমান সরকারকে নিয়েও ডিপ স্টেট কোনো খেলা করা, ডিপ স্টেট এবং ডিপ স্টেটের বাংলাদেশি যেই পোষ্য লোকজন, তারা কোনো খেলা শুরু করেছে? দর্শক, একদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তার ওই ডিপ স্টেট নিয়ে বক্তব্য, প্রফেসর ইউনূস সরকারকে ডিপ স্টেট 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, এই স্বীকারোক্তি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। কিন্তু এটা যতটা ভাইরাল হয়েছে, তার কয়েকদিন আগে অর্থাৎ মার্চের 10 তারিখে সংসদ বসার 2 দিন আগে নাহিদ ইসলাম রাজশাহীর একটা প্রোগ্রামে ডিপ স্টেট নিয়ে চাঞ্চল্যকর আরেকটা মন্তব্য করেছিলেন, সেটা ততটা ভাইরাল হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে
এনসিপির নেতারা, এনসিপির শীর্ষ নেতারা এবং সাবেক উপদেষ্টারা তারা হঠাৎ করে ডিপ স্টেট নিয়ে এত মানে উথাল পাতাল অবস্থার মধ্যে কেন গেলেন? ডিপ স্টেটের ষড়যন্ত্রে বাংলাদেশে 24-এর আন্দোলন এবং আন্দোলন পরবর্তী যে সহিংসতা, প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস 1.5 বছর, এই ব্যাপারগুলো ডিপ স্টেটের ষড়যন্ত্রে হয়েছে। এটা কি প্রতিষ্ঠিত করতে চাইছেন এখন তারা ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার পরে, নাকি মনের অজান্তেই সত্যগুলো বেরিয়ে আসছে? এই ডিপ স্টেট বলতে তারা কাদেরকে বোঝাচ্ছেন? আমেরিকার ডিপ স্টেট, নাকি অন্য কোনো দেশের ডিপ স্টেট, নাকি দেশের অভ্যন্তরেই লুকিয়ে থাকা ডিপ স্টেটকেও বোঝাচ্ছেন তারা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই ব্যাপারে আবার পাল্টা বক্তব্য দিয়েছেন। নাহিদ ইসলাম কি বলেছিলেন রাজশাহীর একটা প্রোগ্রামে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেটের সম্পর্কের কথা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার সঙ্গে ডিপ স্টেটের সম্পর্কের কথা। এখন আবার যখন গণমাধ্যম তাকে পাল্টা প্রশ্ন করছে ডিপ স্টেট সম্পর্কে যে বক্তব্য আপনার, এটাতে আপনি কাদেরকে বুঝিয়েছেন আসলে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নতুন কারো নাম বললেন, নাকি ব্যাপারটা গণেশ উল্টে দেওয়ার মতো কথা বললেন? চলুন একটু জেনে দেখি যে ডিপ স্টেটের রহস্যময় ভূমিকা এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস 1.5 বছরের সম্পর্ক তৈরি করা যায় কিনা, কিংবা ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত কিনা। থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ডিপ স্টেটের কথা। ডিপ স্টেট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বেশ কয়েকদিন আগে 10 মার্চ নাহিদ ইসলামের বক্তব্য নতুন করে একটা কি বলবো যে মানে নতুন করে আলোচনায় যেমন এসেছে, তেমনি এই আলোচনা মানে মন্তব্য দুটোকে নিয়ে ব্লেন্ডার করে একটা নতুন স্বাদ তৈরি করার চেষ্টাও চলছে আমাদের সমাজে। যেমন ইত্তেফাকের এই ফটোকার্ডটা, ইত্তেফাক এই দুইজনের বক্তব্য নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে। দুইজনের বক্তব্যেই ডিপ স্টেট রয়েছে, দেখে নিন সেটা। যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন ডিপ স্টেট থেকে অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, আর নাহিদ ইসলাম বলছেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট। অর্থাৎ ওসমান হাদির যে হত্যাকাণ্ড সেটার সঙ্গেও ডিপ স্টেট জড়িত। এই ডিপ স্টেট তাহলে কারা? আমেরিকার ডিপ স্টেট নাকি অন্য কোনো দেশের ডিপ স্টেট? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট বলতে যাদেরকে বোঝালেন, নাহিদ ইসলামও কি তাদেরকে বোঝালেন? যদি ওসমান হাদি ডিপ স্টেটের এজেন্ডা হয়, তাহলে বাংলাদেশে ওসমান হাদি কি এত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন রাজনীতিতে যে এটাতে ডিপ স্টেটকে মাথা ঘামাতে হবে? কিংবা এই ডিপ স্টেট আসলে কি? অনেকেই সমালোচনা করে বলছিলেন এ যাবৎ পর্যন্ত, বিশেষ করে ওসমান হাদির মানে সন্দেহভাজন যে 2 আসামি ভারতে ধরা পড়ার পরে হাদির বিচার যারা চাইছিলেন তারা অনেকটা নিশ্চুপ হয়ে গেলেন। সেই ঘটনার পরে অনেকে এটাও বলার চেষ্টা করছিলেন যে হাদির মৃত্যুর পরে হাদিকে নিয়ে যারা ব্যবসা করছিল তাদের ব্যবসা এবার বন্ধ হয়ে যাচ্ছে। এরকম নেগেটিভ সমালোচনাও আমরা দেখেছি। আদতে ওসমান হাদির মৃত্যুর সঙ্গে কারা জড়িত, কেন নাহিদ ইসলাম ডিপ স্টেটের এই সম্পর্কের কথা বলছেন? আপনাদের কাছে মনে হতে পারে সত্যি কি নাহিদ ইসলাম এই কথা বলেছেন? একটু শুনে আসুন ভিডিওতে গণমাধ্যমের কল্যাণে যে কি বলেছিলেন 10 মার্চ তিনি। এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ছিল ডিপ স্টেট। এই যে বললেন ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত, এবং কনফিডেন্টলি তিনি বললেন এটার রহস্য উন্মোচিত হওয়া উচিত। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 2029 সাল পর্যন্ত ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে চেয়েছিল ডিপ স্টেট, সেই ব্যাপারে নতুন করে কথা বলেছেন। প্রথম আলো সেই তথ্যটা দিয়েছে। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কি শর্ত ছিল জানালেন আসিফ। কি জানিয়েছেন? যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কখন কি শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ডিপ স্টেট বলতে কাদের বুঝিয়েছেন, সেই প্রশ্ন যখন সামনে এসেছে তিনি আসিফ মাহমুদের কাছে তিনি বলেন যে ডিপ স্টেটে বৈদেশিক সহ অনেকগুলো পক্ষ ছিল, তাই সুনির্দিষ্ট করে কারো নাম আমি উল্লেখ করতে চাই না। তিনি বলছেন এই ডিপ স্টেটে বিদেশি শক্তি যেমন ছিল, অনেকগুলো পক্ষ ছিল, তার মানে দেশি পক্ষও ছিল। এই
দেশি পক্ষ কারা? এই দেশি পক্ষ ডিপ স্টেটে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে রাজনীতি করেন সেই রাজনীতির পক্ষের লোকজন, সেই রাজনীতির সমর্থকের লোকজন, কিংবা প্রফেসর ইউনূসের যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মধ্যকারী কেউ কেউ এই ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন? এই ব্যাপারটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খোলাসা করেননি। তিনি বলেছেন যে আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের কাছে অফার এসেছিল, আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেখানে থেকে যান, আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এবং তিনি বলেছেন যে এই সহযোগিতা তারা করতে চেয়েছেন, আমরা যেন তাদেরকে সহযোগিতা করি, বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট করি, তাদের পারপাস সার্ভ করি। এবং আসিফ এটাও বলেছেন যে এমন প্রস্তাবও ছিল তার মধ্যে, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এমন কথাও প্রথম আলোকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। এমন প্রস্তাবও এসেছিল, যে প্রস্তাবে প্রফেসর ইউনূস সরকার নাকি মানে মনোযোগ দেননি কিংবা কান দেননি, তারা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে চলে গিয়েছেন। এখন প্রফেসর ইউনূস এত ভালো হয়ে গেলেন হঠাৎ করে যে তিনি 5 বছর, 7 বছর, 10 বছর, কিংবা নিজেই বললেন যে জনগণ চাই 50 বছর আমি ক্ষমতায় থাকি, সেই প্রফেসর ইউনূস মাত্র 1.5 বছরের মধ্যে ভালো মানুষের মতো নির্বাচন দিয়ে চলে গেলেন। ব্যাপারটা কি এতই সোজা? মানে এতটাই সরল সাদা হিসাব নিকাশ কি এখানে কাজ করেছে? আমার মনে হয় যে মানে এই ডিপ স্টেটের কথা বলে একটা বিব্রতকর পরিস্থিতিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন পড়েছেন, তখন আওয়ামী লীগের ইস্যুটা এর মধ্যে আনা হচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাবও ছিল, যেটা আমরা মানিনি, আমরা নির্বাচন দিয়ে চলে গেছে, এটা বলে নিজেদের সাফাই গাওয়ার হয়তো একটা চেষ্টা করেছেন। আদতে ডিপ স্টেটের যে ব্যাপার, সেই ব্যাপারটা শুরু থেকেই, ওই সরকারের শুরু থেকেই আলোচনা হচ্ছিল যে মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এবং প্রফেসর ইউনূসের সরকার যে এসেছে সেটাও মার্কিন ডিপ স্টেটের ষড়যন্ত্রে এসেছে। এবং মার্কিন ডিপ স্টেট জো বাইডেন যতদিন ছিলেন, ডোনাল্ড ট্রাম্প আসার আগে পর্যন্ত তাদের মিশন ছিল প্রফেসর ইউনূস যেন অনেক বছর ক্ষমতায় থাকতে পারে, এবং জো বাইডেনের দল যদি মানে জিতে আসতো নির্বাচনে, তাহলে নিশ্চিত করেই প্রফেসর ইউনূস 29 সাল, 31 সাল, 35 সাল কিংবা আমৃত্যু ক্ষমতা ছাড়তেন না। এটা নিশ্চিত করে লিখে দেয়া যায়, যে কোনো অ্যামাউন্টের টাকার স্ট্যাম্পে এটা লিখে দেয়া যায় যে সেটা নিশ্চিত করেই হতো। যে দৃশ্যটা পাল্টে গেছে মূলত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার পরে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের সম্পর্ক ভালো নয়। হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনে হিলারি ক্লিন্টনের পেছনে বহু টাকা খরচ করেছিলেন প্রফেসর ইউনূস, এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি মানে কাজ করেছিলেন, যে ব্যাপারটা ওপেন সিক্রেট ছিল। ট্রাম্পও ব্যাপারটা নির্বাচনের সময়, নির্বাচনের পরে এই ব্যাপারটা ট্রাম্পও মনোযোগ দিয়েছেন বলে আমরা শুনেছিলাম। সুতরাং ডিপ স্টেটের ওই ব্যাপারটা, যে ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে ক্ষমতায় এনেছে, সেই ডিপ স্টেট পরবর্তীতে আর ভূমিকা রাখতে পারেনি সরকার বদলের কারণে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন বিদেশি সহ বহু পক্ষ এই ডিপ স্টেটের অংশ। এই পক্ষ কারা? এই পক্ষে কারা ছিলেন, কারা আছেন, কিংবা ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ডিপ স্টেট জড়িত নাহিদ ইসলামের বক্তব্য, এই বক্তব্যের পেছনের কারণগুলো আমাদের জানা উচিত, অবশ্যই বের করতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই রহস্যময় বক্তব্য দিয়ে ব্যাপারটা আসলে কোন দিকে ঠেলার চেষ্টা করছেন তারা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।